আগামীকাল দেশ জুড়ে মক ড্রিল, যুদ্ধের প্রস্তুতি। এতদিন আপনারা দেশের 3 সেনাকে যুদ্ধের প্রস্তুতি নিতে দেখেছেন, আর্মি, নেভি, এয়ারফোর্স। এবার শুধুমাত্র সেনা নয়, গোটা ভারতবর্ষের মানুষকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। প্রাথমিক প্রস্তুতি কি হবে, কি করবেন না, কি করবেন, কিভাবে আপনাদের সচেতন হতে হবে, এই সবকিছু নিয়েই দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে তাদের নির্দেশে গোটা দেশ জুড়ে মক ড্রিল হবে। এবং এই মক ড্রিলের আওতায় আছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও। পশ্চিমবঙ্গে কিভাবে মক ড্রিল হবে, কি করতে হবে, কি করবেন না, কোথায় কোথায় মক ড্রিল হবে, কিভাবে ভাগ করা হয়েছে বিভিন্ন এলাকায়, কোন কোন জেলায় হবে, সবটা বলবো আপনাদের। আপনারা অনেকেই জানতে চাইছেন যে মক ড্রিল কি হবে, আমাদের ভূমিকা কি হবে, সবকিছু অন্তত দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যেগুলো জানানো হয়েছে একেবারে তথ্য প্রমাণ দিয়ে আমি আপনাদের বলার চেষ্টা করব। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিজে শুনুন, জানুন এবং শেয়ার করে অন্যকে জানানোর চেষ্টা করুন যে ঠিক কি পরিস্থিতিতে আমরা রয়েছি এবং কেন ভারতবর্ষের মানুষের সঙ্গে সঙ্গে এই পশ্চিমবঙ্গের মানুষকেও এই মক ড্রিলটা করতে হবে। যারা এখনো মজা করছেন, লকড প্রোফাইলে যারা মনে করছেন খিল্লি করছেন, দেশের বিরোধিতা করছেন, আবার বলছি, ওয়ার্নিং দিচ্ছি, সাবধান হয়ে যান। দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের নজর আছে সোশ্যাল মিডিয়াতে। যারা দেশের বিরোধিতা করছেন, এই মক ড্রিলের সমালোচনা করছেন, আপনাদের প্রত্যেকে কিন্তু এটা যুদ্ধকালীন অবস্থায়, আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু অপরাধমূলক আইনে আপনাদের বিচার হতে পারে। এই বিষয়টা এখন আর কিন্তু মজার মধ্যে নেই। এখানে কোনো পার্টির আলোচনা হচ্ছে না, কোনো রাজনীতির আলোচনা চলছে না। একটা দেশ যুদ্ধের মুখে আছে, সেই দেশের স্বরাষ্ট্র মন্ত্রক আপনাদের সচেতন করছে যে আগামীকাল একটা মক ড্রিল হবে। কি করবেন, কি করবেন না, কোন কোন জেলায় হবে, সবটা দেখতে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মক ড্রিল হবে গোটা ভারতবর্ষের 259টি জায়গায়। এর মধ্যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের 31টি জায়গায় মক ড্রিল হবে। আগে যে ফেক নিউজ গুলো ছড়িয়েছে আপনাদের আগে জানিয়ে দিই, এই মুহূর্তে এই ভারতবর্ষে এই মক ড্রিলটা চলার সময় বা এই পশ্চিমবঙ্গে মক ড্রিল চলার সময় এখন অবধি কোন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কোনো নির্দেশ দেওয়া হয়নি। এখন অবধি ব্যাংক বন্ধ থাকবে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি। কিন্তু সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে যে আপনারা আপনাদের হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখুন। তার একটাই কারণ, এই মক ড্রিলে যেমন ইলেকট্রিসিটি বন্ধ করা হতে পারে, তেমন ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হতে পারে, বিপর্যস্ত হতে পারে। ফলে ব্যাংকিং পরিষেবাটা বিপর্যস্ত হতে পারে। আপনি ব্যাংকে গিয়ে বা নিজের মোবাইলে টাকা তোলা বা কাউকে টাকা পাঠানো এটা নাও হতে পারে। এমন একটা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ক্যাশের লেনদেন যাতে করতে পারেন সেজন্য টাকা তোলার কথা বলা হয়েছে। এখানে গোটা দেশে এই যে বিভিন্ন জায়গা, 259টা জায়গা, এই জায়গায় একে 3টে ভাগে ভাগ করা হয়েছে। ক্যাটেগরি 1, ক্যাটেগরি 2, ক্যাটেগরি 3। 3টে ক্যাটেগরিতে কারা কারা আছে? যেমন ক্যাটেগরি 1 এ আছে যে সমস্ত রাজ্যের সঙ্গে বা যে সমস্ত রাজ্যের জেলার সঙ্গে আন্তর্জাতিক সীমা আছে। যেমন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, জম্মু কাশ্মীর। কারণ যুদ্ধ যদি শুরু হয় তাহলে প্রথমে এই রাজ্যগুলো এফেক্টেড হবে। এই রাজ্যগুলোতে বিপক্ষের সেনাবাহিনী ঢুকতে পারে। আপনারা আগেও দেখেছেন পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, জম্মু কাশ্মীর। তাই এই সমস্ত রাজ্যের সেই সমস্ত জেলা যেগুলো আন্তর্জাতিক সীমায় আছে সেগুলো একেবারে ক্যাটেগরি 1 এ আছে। আমাদের রাজ্যেও আন্তর্জাতিক সীমা আছে, আপনারা জানেন, বাংলাদেশের সঙ্গে আছে। কিন্তু একটাই সুখের বিষয় আমাদের রাজ্যের ক্ষেত্রে, এই ক্যাটেগরি 1 এ বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমা থাকা সত্ত্বেও ক্যাটেগরি 1 এ আমাদের কাউকে রাখা হয়নি। ক্যাটেগরি 1 এ আর কি রাখা হবে জেনারেলি? সেটা হচ্ছে কোনো ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, ডিফেন্স এস্টাবলিশমেন্ট, অর্থাৎ সেনার যদি কোনো এস্টাবলিশমেন্ট থাকে, পাওয়ার গ্রিডস, রিফাইনারিজ, পারমাণবিক, আণবিক চুল্লি, এসব যেখানে থাকবে, সেনার যেখানে অবস্থান থাকবে, প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে থাকবে, আর্মস অ্যামিউনিশন যেখানে থাকবে, পোর্ট বন্দর যেখানে থাকবে, কমিউনিকেশনের নেটওয়ার্ক যেখানে থাকবে, ধরুন বিএসএনএল এর নেটওয়ার্ক যেখানে অফিসগুলো আছে সেখানে যেগুলো থাকবে, বাকি এই যে কেন্দ্রীয় অফিস, দিল্লির অফিস, বাকি তো এগুলো আছে, রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রীর বাড়ি, এগুলো তো আর বলার অপেক্ষা রাখেন, এগুলো আপনারা সবাই জানেন। এগুলো জেনারেলি ক্যাটেগরি 1 এর মধ্যে থাকে, অর্থাৎ বিশেষ বিশেষ জায়গা।
সেগুলো ক্যাটাগরি 1 এর মধ্যে থাকে, বাকি ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 থাকবে। জেনারেলি ক্যাটাগরি 2 তে আমাদের রাজ্যের ক্ষেত্রে যেগুলো পড়েছে আমরা দেখতে পাচ্ছি, এই যে উত্তরবঙ্গের বিভিন্ন রাজ্য এবং সীমান্তবর্তী অঞ্চল, যেমন ক্যাটাগরি 2 তে যে আমাদের পশ্চিমবঙ্গের যে 31টা জেলায় এই ঘটনা হবে, 31টা জায়গায় এটা হবে, তার ক্যাটাগরি 1 এ কোনো নাম নেই। অর্থাৎ একেবারে জরুরিকালীন অবস্থায় নিরাপত্তা দিতে হবে বা এই যে মক ড্রিল হবে তাতে বিশেষভাবে নজর দেওয়া হবে, এমন ক্যাটাগরি 1 এর লিস্টে ওয়েস্ট বেঙ্গলে ক্যাটাগরি 1 কিছু দেখতে পাচ্ছি না। ক্যাটাগরি 2 এ বেশ কিছু নাম রয়েছে, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়গপুর, বার্নপুর, আসানসোল, ফারাক্কা, চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ, মাথাভাঙা, কালিম্পং, জলঢাকা, কুর্সিয়াং এবং কোলাঘাট। ভালো করে তাকিয়ে দেখুন, এই যে অঞ্চলগুলো বললাম এখানে বেশিরভাগই উত্তরবঙ্গে পড়ছে, সীমান্ত অঞ্চল রয়েছে এবং যেখানে বড় বড় শিল্প রয়েছে, যেমন বার্নপুর, আসানসোল, ফারাক্কায় যেমন ড্যাম রয়েছে, অর্থাৎ যেখানে ড্যাম, শিল্পাঞ্চল, রিফাইনারিজ বা পারমাণবিক আণবিক চুল্লি, এইগুলোকে সাধারণত একটু গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে। তেমনি পশ্চিমবঙ্গে ক্যাটাগরি 3 তে আছে বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি এবং মুর্শিদাবাদ। অর্থাৎ এই জায়গাগুলোতে বিপদের সম্ভাবনা অনেকটাই কম। মুর্শিদাবাদ রাখা হয়েছে, আমার মনে হয় যারা এই লিস্টটা করেছেন দেশের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে, মুর্শিদাবাদে ঠিক কি কি ঘটনা ঘটছে এই মুহূর্তে তাদের জানা নেই, তাহলে অন্তত মুর্শিদাবাদটাও ক্যাটাগরি 2 তে রাখা হতো। এই হচ্ছে বাংলার যে 31টা জায়গা, এবং এখানে যেগুলো আপনাদের বললাম ঠিক কি কি বিষয় হচ্ছে, মোট 5টা পদক্ষেপ এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। পাওয়ার ব্ল্যাকআউট, অর্থাৎ যে কোনো সময় পাওয়ার কাট করা হবে। বিমান বাহিনী, শত্রু বিমান বাহিনী যদি হামলা করে তাহলে যখন তখন এই ইলেকট্রিসিটি চলে যাওয়া, পাওয়ার কাটটা হবে, সেটা নিয়ে মানুষকে প্রস্তুত থাকার একটা নির্দেশ দেওয়া হবে। এয়ার রেড সাইডের বিভিন্ন জায়গায় যে মহাজাতি সদর বলুন বা এই বিভিন্ন জায়গায় থানাতে সাইডের থাকার কথা, যেগুলো এখন টেস্ট চলছে, অনেক দিন আমাদের যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। সেই লাস্ট সাইরেন বাজানো হয়েছিল 1971 বাংলাদেশের যুদ্ধের সময়, তখন একটা মক ড্রিল হয়েছিল। 54 বছরে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। আমাদের থানায় যারা পুলিশ কর্মী আছেন তারা ভেবেই পাচ্ছেন না কোথায় সাইরেন আছে, কোনটা বাজবে, সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা চলছে। এতে অবশ্য আপনারা যদি পুলিশকে দোষ দেন আপনারা ভুল করবেন, এটা পুলিশের দোষের জন্য কিছু নয়, আমাদের যুদ্ধের প্রস্তুতি নেই, তাই এই অবস্থা এখন আমাদের, তাই যুদ্ধের প্রস্তুতি নিতে হচ্ছে। আর কি হবে, এভাকুয়েশন অ্যালার্ট, যদি কোথাও বোমা টোমা পড়ে সেখান থেকে কিভাবে মানুষজনকে বের করে নিয়ে আসা হবে, সেই এভাকুয়েশন অ্যালার্ট হবে। এমার্জেন্সি কমিউনিকেশন ব্যাকডাউন, অর্থাৎ কমিউনিকেশন সমস্ত যদি বিচ্ছিন্ন হয়ে যায়, টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কি করে কমিউনিকেশন করা হবে। আর শেল্টার ইন প্লেস প্রোটোকলস, কিভাবে আপনারা প্রকাশ্যে না থেকে যখন এইসব সাইরেন বাজবে বা এয়ার রেড যদি হয় তাহলে কিভাবে আপনারা বাড়ির ভেতরে যাবেন, বাংকারে যাবেন, এগুলোকে ভাবতে হবে। অনেকে প্রশ্ন করছেন যে এই যে কাশ্মীরে, রাজস্থানে, পাঞ্জাবে, জম্মু কাশ্মীরে, গুজরাটে তো বাংকার আছে, যদি কলকাতায় বিমান হানা হয় তাহলে আমরা কোন বাংকারে যাব? প্রাক্তন সেনাপ্রধানরা এটাও জানিয়ে দিয়েছেন যে শুধু বুদ্ধি খাটাতে হবে, সবসময় যে সবকিছু পরিস্থিতির অনুকূলে আপনি থাকবেন তা নয়। কলকাতাতেও বাংকার আছে। কোথায় বাংকার আছে? মেট্রো রেল, মেট্রো রেল যেগুলো মাটির তলা দিয়ে চলে, যদি কখনো কোনো রকম বিপদ, শত্রুর বিমান হানা, বোমা পড়ে, তাহলে একেবারে চরম বিপদের জন্য আপনি যে সমস্ত মেট্রো রেল মাটির নিচে দিয়ে যায় সেই সমস্ত মেট্রো স্টেশনে আপনি এয়ার রেডের সময় আশ্রয় নিতে পারেন, এমার্জেন্সি পারপাসে, সবসময় নয়। এগুলোকে মাথা খাটাতে হবে। আর কি হচ্ছে, আর বলা হচ্ছে যে ব্ল্যাকআউট, যদি কখনো এয়ার রেডের সাইরেন বাজে, এয়ার রেড হওয়ার আশঙ্কা হয়, তাহলে ব্ল্যাকআউট হয়ে যাবে, সম্পূর্ণ ব্ল্যাকআউট, কোনো ইলেকট্রিসিটি থাকবে না। সে সময় আপনারা কি কি করবেন? সে সময় আপনি বাড়িতে এমন ভাবে থাকবেন যাতে আলো বাইরে না যায়, অর্থাৎ এমন ভাবে আলো ব্যবহার করতে হবে, মোমবাতি ব্যবহার করুন বা টর্চ ব্যবহার করুন, আলো নিচের দিকে থাকবে, একেবারে উপরে যারা এয়ার রেড করতে আসবে শত্রুরা বিমান নিয়ে, তাদের চোখে যেন কোনো আলো না যাওয়া হয়। ব্ল্যাকআউট কেন করা হয়? যাতে শত্রু বিমান নিচে কোনো আলো দেখতে না পায়। আলো দেখতে না পেলে কি হবে, কোনো কিছু চিহ্নিত করতে পারবে না, ফলে যেখানে সেখানে তার বোমা ফেলবে না, ফলে আপনি বেঁচে যেতে পারেন। প্রস্তুতি নিতে হবে, যুদ্ধ হবে কি হবে না সেটা তো ভবিষ্যতের ব্যাপার, কিন্তু আপনাকে নিজে আগে মানসিক প্রস্তুতি নিতে হবে যে এই ধরনের ঘটনাগুলো ঘটলে কি করবেন। আর কি বোঝা যাচ্ছে, যে বাড়িতে এমন ভাবে আলো ব্যবহার করা যাবে না যেটা বাইরে থেকে দেখা যাবে, জানলা দিয়ে আলো বেরিয়ে যাচ্ছে, করা যাবে না।
কোনো শিল্পাঞ্চলে আলো জ্বলছে উজ্জ্বল হয়ে করা যাবে না, অর্থাৎ উপর থেকে আলো দেখা যাবে না। সেজন্য বলা হচ্ছে আপনারা এই এমার্জেন্সির পারপাসে টর্চ রাখুন, মোমবাতি রাখুন, মোবাইলে ফুল চার্জ দিয়ে রাখুন সন্ধ্যা হওয়ার আগে, এবং টাকা তুলে রাখুন, নগদ রাখুন। কারণ ব্যাংকে যদি কোনো রকম কোনো বিপদের সম্ভাবনা হয় তাহলে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে, ব্যাংকিং পরিষেবা ব্যাহত হতে পারে, তখন আপনাকে টাকা দিয়ে নগদে লেনদেন করতে হবে। বাড়ির কাঁচ কাগজে মুড়েও রাখতে হতে পারে, যদি কখনো এই ধরনের এয়ার রেড বা বিমান হানার সম্ভাবনা থাকে তাহলে বাড়ির কাঁচ কিন্তু মুড়েও রাখতে হবে যাতে অতিরিক্ত আলো না বেরোয়। অর্থাৎ শত্রুপক্ষের বায়ুসেনা যেন আপনার বাড়িতে কোনো আলো দেখতে না পায়, বড় রকমের কোনো লাইট জ্বালানো যাবে না। যদি ব্ল্যাক আউট নাও হয়, যদি আপনাকে সাবধান করা হয়, তাহলেও বাড়ির আলো নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। আবার বলছি, যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা রয়েছি, যুদ্ধ হবেই বা আপনার বাড়ির মাথার উপর বিমান হানা হবে এমন কিন্তু নয়, কিন্তু গোটা ভারতবর্ষের মানুষকে, আপনাকে, এই বাংলায় যারা থাকছেন তাদেরকে একটা মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যে প্রস্তুতিটা আমরা 1971-এ নিয়েছিলাম, 54 বছরে আমাদের প্রস্তুতি নেই। আমাদের সাইরেন কোথায় বাজবে লোকে জানে না, সেই সাইরেন থানায় থানায় আছে কিনা কেউ জানে না, থাকলেও সেগুলো বাজবে কিনা কেউ জানে না। আজকে তারা চরম মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। এটা অবশ্য একেবারেই, আবার বলছি, পুলিশের দোষ নয়। আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে পড়িনি, এগুলোর দিকে নজর দেয়নি। এখন যুদ্ধ হোক বা না হোক আমরা একটা প্রস্তুতি নিয়ে রাখছি। কোন রকম স্ট্রিট লাইট জ্বালানো যাবে না। অনেকে আমাকে আমার আগের প্রতিবেদনে প্রশ্ন করেছেন, দারুণ প্রশ্ন করেছেন, যারা এই নিয়ে খোঁজ খবর রাখছেন দারুণ প্রশ্ন করেছেন যে গ্রামাঞ্চলে সোলার লাইট জ্বলে, যেগুলো নিয়ন্ত্রণ কোনো পুলিশ প্রশাসনের থাকে না, মানুষেরও থাকে না, অটোমেটিক চলে, সেগুলো কি করা হবে? দারুণ প্রশ্ন। বাংলার, গ্রাম বাংলার যে সমস্ত বা কলকাতায় শহরাঞ্চলে যে সমস্ত সোলার লাইট যেগুলো চলে, সাধারণ মানুষকে দায়িত্ব নিয়ে সেগুলোকে দেখতে হবে, সেগুলোকে নজরদারির মধ্যে আনতে হবে, এবং যদি এয়ার রেডের সাইরেন হয় সেগুলোকে বন্ধ করার চেষ্টা করতে হবে। হয় নিজেরা দল গঠন করে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর অস্তিত্ব পুলিশ প্রশাসনকে জানাতে হবে যে এয়ার রেডের সাইরেন হলে এই যেগুলো সোলার লাইট অটোমেটিক্যালি জ্বলে, কারোর হাত থাকে না, সেগুলো নেভাবার ব্যবস্থা কারা করবে। যদিও যেটুকু জানতে পারছি যে এই যে সোলার লাইট সেগুলোর মাত্রা অনেকটা কম থাকে, ফলে সেগুলো নিয়ে খুব একটা চিন্তার ব্যবস্থা নেই বলেই জানাচ্ছেন। তবু মানুষকে সচেতন থাকতে হবে, বিভিন্ন লাইট গুলোকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে, বিশেষ করে শিল্প ক্ষেত্রে। কারণ যে সমস্ত শিল্প কারখানা যেখানে আছে তাকে ক্যাটেগরি বি তে রাখা হয়েছে, ক্যাটেগরি 2 রাখা হয়েছে। যেমন আসানসোল, বার্নপুর, দুর্গাপুরের শিল্পাঞ্চলে ক্যাটেগরি 2 তে আছে। আবার যেখানে ড্যাম আছে, ফারাক্কা ড্যাম ক্যাটেগরি 2 তে আছে। সেগুলোতে এই ধরনের বিষয়গুলো ভালো করে খেয়াল রাখতে হবে। আর কোথায় কোথায় মহড়া হবে তো আমি আপনাদের বললাম, 23টা জেলার 31টা জায়গায় মক ড্রিল হবে, 3 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, আর বিশেষ করে যে হাসিমারা অঞ্চল যেখানে আমাদের রাফায়েল জেট থাকে, বিমান বাহিনীর জিনিসগুলো আছে, এই যেমন আমাদের পানাগড় আছে দুর্গাপুরের আগে, আপনারা জানেন, এইগুলোকে 2 এ রাখা হয়েছে। বাকি সীমান্তবর্তী জেলাগুলোকেও ক্যাটেগরি 2 তে রাখা হয়েছে। কারা অংশ নেবে এই মহড়ায়? জেলা শাসক, জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা অংশগ্রহণ করবে, নাগরিক সুরক্ষা কর্মী যারা আছেন, সোশ্যাল যারা আছেন তারাও অংশগ্রহণ করবেন, হোমগার্ডরা অংশগ্রহণ করবেন। এই মহড়ায় অংশগ্রহণ করতে বলা হয়েছে এনসিসি ক্যাডেট, নেহেরু যুব কেন্দ্র সংগঠনের সদস্য, স্কুল কলেজের পড়ুয়া এবং সাধারণ মানুষকে অংশগ্রহণ করতে হবে। জানতে হবে, সচেতন থাকতে হবে। এমন নয় যে আপনাকে যুদ্ধের মধ্যে পড়তেই হবে, কিন্তু সচেতন থাকাটা অত্যন্ত দরকার। সঙ্গে করে কি কি রাখতে বলছে স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে? টর্চ রাখুন, যে কোনো সময় যদি লোডশেডিং হয়ে যায় টর্চ এবং মোমবাতি অবশ্যই রাখতে হবে। আরো একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আম জনতাকে রাখতে হবে, মেডিকেল কিট। কেন মেডিকেল কিট রাখতে হবে? যদি কখনো এই ধরনের এয়ার রেড হয়, বোমা পড়ে, আহত কেউ হয়, তাহলে যাতে এই মেডিকেল কিট গুলো দিয়ে আপনারা প্রাথমিকভাবে নিজেদের শুশ্রূষা করতে পারেন, মানুষকে বাঁচাতে পারেন, তার জন্য মেডিকেল কিট রাখতে হবে, পরিষ্কার উল্লেখ করা হচ্ছে। মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই বিবৃতিগুলো জারি করা হয়েছে যে আপৎকালীন পরিস্থিতিতে পড়লে সাধারণ মানুষ হিসেবে আপনি কি কি করবেন। যেগুলো বললাম এগুলো মানবেন। শুকনো খাবার যদি বাড়িতে পারেন রাখবেন, এটা আপাতত বলা হচ্ছে। আরো একবার স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে বলা হয়েছে, কোন রকম প্যানিক সৃষ্টির জন্য এই মক ড্রিল কিন্তু নয়। প্যানিক তৈরি করবেন না।
যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে আপনি নিজে প্রস্তুতি নেবেন, শুধু সেটার জন্যই এই মক ড্রিলটা। নিজে সচেতন হন, নিজে প্রস্তুতি নিন, মেন্টাল প্রস্তুতি নিন, সাধারণ মানুষকে সচেতন করুন, মজা হিসাবে নেবেন না। ঠিক কি কি করতে হবে, কি কি করতে হবে না, এটা আপনি জানুন, সাধারণ মানুষকে জানানোর চেষ্টা করুন। দেশের 3 সেনা প্রধানকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং সেনার যিনি একেবারে সর্বাধিনায়ক রাষ্ট্রপতি, তিনি অনুমতি দিয়েছেন। সেনা সিদ্ধান্ত নেবে এই লড়াইটা আমরা কোথায় লড়বো, কিভাবে লড়বো এবং কবে লড়বো। তাই এখনো যারা ইয়ার্কি করছেন সোশ্যাল মিডিয়াতে এবং আমরা যারা সচেতনমূলক প্রতিবেদন বানাচ্ছি, সেই প্রতিবেদনের নিচে এসে যারা মজা করছেন, সাবধান হয়ে যান। কারণ ইনফরমেশন এবং ব্রডকাস্টিং মিনিস্টার থেকে কি এসছে নোটিশ আপনাদের আমি দেখিয়েছি। এই দেশে থেকে যারা দেশ বিরোধিতা করবে সোশ্যাল মিডিয়ায়, তাদের অ্যাকাউন্ট বন্ধ করা হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রকে তাদের বিরুদ্ধে যদি অভিযোগ জমা পড়ে স্ক্রিনশট এবং প্রমাণ দিয়ে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ কেউ মূর্খ মনে করছেন যে ফেসবুকে লক প্রোফাইলে আমরা ভুলভাল কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছি বলে তাদেরকে গ্রেপ্তার করা হবে না, তারা মূর্খের স্বর্গে বাস করছে। দেশ যুদ্ধকালীন পরিস্থিতিতে আছে, কোন রকম দেশকে নিয়ে এই মুহূর্তে আপনি দেশ বিরোধিতা করার রাস্তায় আপনি নেই। সাবধান হয়ে যান, এখনো সচেতন হন, কোন রকম প্যানিক কিছু করবেন না, সচেতন হন। পুলিশ এবং প্রশাসনের উপর আপনাকে ভরসা করতে হবে। দেশ এখন একটা এমার্জেন্সি সিচুয়েশনে আছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে তৈরি হয়েছে। ফলে এই সময় আমাদেরকে আমাদের কমন সেন্স, আমাদের মাথা দিয়ে ভাবতে হবে। কোন রকম প্যানিক আমরা করব না। আমাদের পাশ দিয়ে কোনো আর্মি কনভয় বেরিয়ে গেলে আমরা সেগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়বো না। আমার মাথার উপর দিয়ে আমাদের ভারতবর্ষের কোনো যুদ্ধ বিমান গেলে সেগুলো ভিডিও করে আমরা সোশ্যাল মিডিয়ায় ছাড়বো না। কোন রকম সোশ্যাল মিডিয়ায় ভিডিও বা পোস্ট নিজে চেক না করে দুম করে বিশ্বাস করে আমরা পোস্ট করব না। প্রচুর ছবি ভিডিও আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো হাত নিষ্পিস করবে আপনারা। 4টে লাইন গুগলে সার্চ করে দেখুন যে ঘটনাটা আদৌ ঘটেছে কিনা বা এখন ঘটেছে কিনা, পূর্ণ ভিডিও নয় কিনা। ফেক ভিডিও ছাড়ার আগে গুগলে সার্চ করে দেখে নিন এরকম ঘটনা ঘটেছে কিনা। প্যানিক ছড়াবেন না, প্যানিক করবেন না। এই যে মক ড্রিলটা হচ্ছে, শুধুমাত্র আম আদমি, আম জনতা, যাদের যুদ্ধের কোন রকম কোনো জ্ঞান নেই, আমার আপনার জীবনে কোনোদিন যুদ্ধের জ্ঞান নেই, আমাদের বয়স্ক মানুষ যারা আছেন, যারা 71-এর যুদ্ধ দেখেছেন, তারা এই মক ড্রিল জানেন, কিভাবে অন্ধকার হলে কাজ করতে হবে জানেন। যদি এমন মানুষ পান, তার কাছ থেকে পরামর্শ নিন এবং একেবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে যা যা বলা হচ্ছে সেগুলো ফলো করার চেষ্টা করুন। এবং এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গে স্থানীয় পুলিশ, থানা এবং লোকাল প্রশাসনের উপর আপনাকে ভরসা করতে হবে। তাদের নির্দেশ মেনে চলুন। রাজ্য সরকারের সঙ্গে থাকুন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে থাকুন। এই মুহূর্তে এই দেশটা একটা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে আছে। যুদ্ধ হবে কি হবে না সেটা পরের ব্যাপার, কিন্তু আপনি নিজের প্রস্তুতিটা নিন। কারণ আপনার প্রতিবেশী পাকিস্তান এবং বাংলাদেশ এবং চীন, যে কোনো মুহূর্তে যুদ্ধ আপনাকে যেতেই হবে, আজ হোক বা ভবিষ্যতে। প্রস্তুতি নিয়ে রাখাটা ভালো, প্যানিক করবেন না। মক ড্রিলে অংশগ্রহণ করুন, কি করবেন কি করবেন না আমি আপনাদের বললাম। নিজেরা দেখুন, শেয়ার করে প্রত্যেকটি মানুষকে দেখার সুযোগ করে দিন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই রকমের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।